হচ্ছে কি, কোনো বাজেট সবাইকে খুশি করতে পারে না, আর কোনো বাজেট নিয়েই সবাই অখুশি হয় না, এটা মনে রাখবেন। এবারে হচ্ছে যে এই যে কর ছাড় নিশ্চয়ই চাকুরিজীবীদের ক্ষেত্রে, যেটা পশ্চিমবঙ্গেরও একটা অংশ, পশ্চিমবঙ্গের অংশ শুধু বলবো না, বাঙালিদের একটা অংশ। এর মধ্যে বাঙালিরা চাকরি করতে সারা ভারতবর্ষে যায়। এখন বাংলাতে যতজন না চাকরি করতে আসে তারা ছাড়া আমি সমস্ত ভারত, সারা ভারত ঘুরেই দেখেছি, সব জায়গাতেই বাঙালি আছে। তো এই বাঙালিদের মানে চাকুরিজীবীদের ক্ষেত্রে এটা নিশ্চয়ই, যেটা রাজাগোপাল বাবু বললেন, সেটা ওয়েলকাম স্টেপ। আচ্ছা, কিষাণ ক্রেডিট কার্ডের ব্যাপারটা বা কৃষকদের কিছু যোজনা বৃদ্ধি ভালো ব্যাপার। আর বিহারকে তো নিশ্চয়ই কিছু খুশি করা হয়েছে, যেটা হয়েই থাকে, এটা এই প্রথম নয়, এর আগেও মানে যখন যে রাজ্যে নির্বাচন থাকে কিছুটা তাদেরকে বুস্ট আপ করার চেষ্টা হয়। দিল্লিতে নির্বাচন আছে বলেই চাকুরিজীবীদের হয়তো বুস্ট আপ করা হয়েছে। এবং যে স্ল্যাবটা যদি দেখেন, মাসিক 1 লাখ টাকা বা তার বেশি ইনকামে চাকুরিজীবী, আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট লোক মাসে 1 লাখ টাকা বা তার বেশি ইনকাম করে? এটা খুব কম, সংখ্যায় খুব কম যে ডাইরেক্ট ট্যাক্সের রেজিমে আসবে। এখানে দেখুন, প্রত্যক্ষ কর পরোক্ষ কর থাকে বাজেটে। পরোক্ষভাবে আমরা যে করগুলো তুলছি প্রত্যেকটা আইটেম থেকে, আপনি যদি বলেন যে এই যে ডালের ওপর স্বনির্ভর বলছে, কিন্তু ডালের প্রাইসটা কি আমরা রেগুলেশন করছি? আজকে সর্ষের তেলের প্রাইসটা প্রাইভেট কোম্পানিগুলোকে ছেড়ে দিয়েছে তারা ব্র্যান্ডের বিভিন্ন দাম রাখার জন্য। তো এটা কি কি রেগুলেটাইজ? আমরা স্বনির্ভর মানে উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর, অন্য দেশ থেকে আমাদের আমদানি করতে হচ্ছে না। কিন্তু আমরা যে প্রাইসটা কমাবো, ইনফ্লেশন কমাবো, আজকে ইনফ্লেশনের রেটটা কিন্তু অনেক হাই হয়ে গেছে, 5%-এর ওপর ইনফ্লেশন যাচ্ছে। এটাকে কমানোর জন্য একটা কিছু ব্যবস্থা আমি বাজেটে আশা করেছিলাম, ইনফ্লেশন কমানো। আরেকটা হচ্ছে জব জেনারেশন। যেহেতু ভারতবর্ষের এখন ইউথদের মধ্যে, নীলাঞ্জন ভাই নীলাঞ্জন ঠিকই বলেছে, যেহেতু ও যুব সম্প্রদায়কে প্রতিনিধি করছে, কম বয়সী একটা উদ্যমী ছেলে, তো ওর ব্যাপার ওর মতো বয়সের লোকেদের, হয়তো রাজাগোপাল বাবু, আমি বা আলী বাবুর মতো লোকেদের অতটা এফেক্ট করবে না। কিন্তু এই যে আনএমপ্লয়মেন্ট যে সেক্টরটা রয়েছে, আমাদের ছেলে মেয়েদের গ্রুপটা, আমাদের ভাই বোনদের গ্রুপটা, এদেরকে জব জেনারেশনে দেখানো উচিত। সবাই দেখুন নিজের ইন্ডাস্ট্রি করবে না। আর একটা জিনিস আমি বলছি, নীলাঞ্জনকে কারেকশন করছি, যে 12 লাখ টাকা অব্দি ইনকামের ওপর ছাড়। সেটা যেভাবে ইনকামটা, যে মানে একটা ডাক্তারের যে ক্লিনিকের ইনকাম, সেখানেও কিন্তু ইনকামের ছাড় আছে, ইনকাম যতটা সে শো করবে, এখানে শো করা আর এটার ওপর আছে অনেকটাই। তো এইখানে হচ্ছে কি, যে ইনকামের যে বা আয়ের ওপর ছাড়, টোটাল আয়, স্যালারিদের জন্য 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনটা করা আছে। তো 12,75,000 অব্দি স্যালারিড এমপ্লয়িরা, অন্যান্য যারা এমপ্লয়ি তারা পাবে 12 লাখ অব্দি। আপনি এটা বাজেটের প্রস্তাবনাটা পড়ে নেবেন। যেহেতু ফিনান্স মিনিস্টার একটা জিনিস খুব ঠিক কথাই, যে খুব শর্ট বাজেট বক্তৃতা দিয়েছেন, তো সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়নি। বাজেটের পুরো পিডিএফটা অধ্যয়ন না করে সমস্তটা দেখলে নিশ্চয়ই ক্লিয়ার হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কয়েকটা প্রশ্ন, আমি বললাম যে বাজেটের পজিটিভ দিকটা আছে, এই যে ক্যান্সারের ওপর, যেটা এতদিন ধরে এত গভর্নমেন্ট এসেছে গেছে, এতগুলো বাজেট হয়েছে, ক্যান্সার আমাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছে আজ বহু বছর ধরে। আমার পিতাও ক্যান্সারে মারা গেছেন, আজ থেকে অনেক বছর আগেরই কথা। তো যে পরিমাণ দাম ছিল এক একটা ইঞ্জেকশনের, এক একটা কেমোর, সেইটাকে যে পরিমাণ ট্যাক্স নেওয়া হতো বিদেশ থেকে, যেটা ইম্পোর্ট ডিউটিও নেওয়া হতো, সেটাকে কমানো খুব ভালো জিনিস। কিন্তু আমি একটা কথা জানতে চাই সরকারের কাছে, যে রেটে জেনেরিক ওষুধের দামও বেড়েছে, যে রেটে ওষুধের দাম বেড়েছে, আপনি বলুন ভারতবর্ষের আপনার ডায়াবেটিক সোসাইটি অফ ইন্ডিয়ার যদি বই দেখেন যে কত পার্সেন্ট লোক ডায়াবেটিসে ভুগছে, মোর দেন 40% লোক। আজকে ডায়াবেটিসের ওষুধ, এটা কি জীবনদায়ী নয়? ইনসুলিন, আমি নিজে ইনসুলিন নিই, ইনসুলিনের দামটা কি জায়গায় ছিল 1 বছর আগে, আজকে কি জায়গায় গেছে। সেই যে ইনসুলিনের দামটা যে বাড়ছে, এটাকে কি কন্ট্রোল করা জীবনদায়ী নয়? হার্টের ওষুধ আমি বলছি, নেমপিডল বা প্রেসারের ওষুধ, যদি টেলমিসাইক্লিন বলুন, অ্যামলোডোপিন বলুন, যে কোনো ওষুধ বলুন, সেগুলো কি জীবনদায়ী নয়? আজকে জীবনদায়ী ওষুধ ক্যান্সারের যেটা করেছে, এবং কিছু জটিল রোগের,
আমি সেটা খুব ভালো করে স্টাডি করছিলাম, যেহেতু ফার্মার নিয়ে আমার ইন্টারেস্ট। তো খুব সেটা কিছু জটিল রোগের আর ক্যান্সারের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ক্যান্সারের আমার ফ্যামিলির লোক মারা গেছে, তা সত্ত্বেও আমি বলছি ক্যান্সারে আমাদের পীড়িত ভারতবর্ষের কত পার্সেন্ট লোক আছে, আর ডায়াবেটিসে, হাইপার টেনশনে, কার্ডিয়াক রোগের পেশেন্ট কত পার্সেন্ট আছে। আমার রোজকার ওষুধ পশ্চিমবঙ্গে দেখুন, রোজকার ওষুধের যে আপনি যে কোনো ওষুধের দোকানে যান, যে রেটে এক বছরে দাম বেড়েছে, তা নয়তো আপনাকে জেনারিক স্টোরে যেতে হবে, মান নিয়ে সমঝোতা করতে হবে। এখন মানটা নিয়ে, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে অনেক কিছু হচ্ছে, ওষুধের কোয়ালিটি নিয়ে অনেক কথা উঠছে। তো এগুলোকে একটু খতিয়ে দেখা উচিত। দ্বিতীয়ত আমি সব থেকে বেশি করে জোর দিতে চাই যেটা, যে বাজেটের যে আয়টা কোথার থেকে আসছে। আমরা কর্পোরেটের ওপর, কর্পোরেট ট্যাক্স একটা জিনিস আমরা মিস করছি, কর্পোরেট ট্যাক্স কিন্তু বাড়ালাম না, কর্পোরেটের ওপর আমরা কোনো বাড়াচ্ছি না, কর্পোরেটদেরকে কিন্তু সেই জায়গায় তাদের জায়গায় খুশি করছি আমরা। দিল্লিতে একটা স্যালারিড ক্লাস বেশি, আমি দিল্লি নির্বাচনের দিকে দেখে স্যালারিড ক্লাসের এটা বাড়িয়ে দিলাম, এটা মাছ অ্যাওয়েটেড, এই 12 লাখ অব্দি এটা মাছ অ্যাওয়েটেড। কিন্তু আমি বলবো ভারতবর্ষের হার্ডলি 1% 12 লাখ টাকা আয় করে কিনা আমার সন্দেহ আছে এটা। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমরা কর্পোরেট থেকে টাকা নিচ্ছি না, বা হাইলি ইনকাম, ধরুন অ্যাসেট ওয়েলথ ট্যাক্স অনেক দেশে, ভারত পৃথিবীর অনেক দেশে ওয়েলথ ট্যাক্স আছে। আপনি যদি দেখেন 100 কোটির ওপর যাদের সম্পত্তি, আমি অল্প স্বল্পতে যাচ্ছি না, 100 কোটিতে যান আপনি, সেই সংখ্যাটা আজকের ডেটে প্রায় 200 হয়ে গেছে ভারতবর্ষে। যেটা একটা সময় 2011-12 যার লাস্ট ডেটা পাওয়া গেছিল 52 জন ছিল, এখন 2 বছর আগে লাস্ট ডেটা পাওয়া গেছে প্রায় 160, এখন নিশ্চয়ই 200 হয়ে গেছে। তো এদের ওপর, ওয়েলথের ওপর, এরা যারা ভারতের মেন পুঁজিটাকে ভোগ করছে, তাদের কাছ থেকে তো আমাদের দেশ নির্মাণের জন্য কিছু টাকা নিতে হবে। আর তারা উদ্যমে প্রত্যয়ী হবে কেন? আমি এখানে একটা জিনিস বলতে চাই, আমি দীর্ঘদিন ধরে গুড গভর্নেন্সের অনেক যোজনা নিয়েও কাজ করেছি, কিন্তু দুঃখের সঙ্গে আমায় বলতে হচ্ছে পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা বলুন, কিষাণ যোজনা বলুন, মুদ্রা যোজনা বলুন, যে কোনো কিছু বলুন, সেগুলো পশ্চিমবঙ্গে কিন্তু সেই তার না ফর্ম পাওয়া যায়, না ঠিকভাবে সেগুলো ভালো নয়, এবং ফর্ম ভেরিফাই করে পাঠানো আমি প্রচুর দিতে পারি, সেগুলোকে কিন্তু অ্যাপ্রুভ লোন তাদের কাছে আসছে না। তো এই যে জায়গাটায় যে পাওয়াটা, মুদ্রা যোজনা আপনি 10টা ব্যাংকে যান, একটা ব্যাংকেও হয়তো 100টা ব্যাংকে গেলে 5টা ব্যাংকে মুদ্রা যোজনার ফর্ম পাবেন পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের সিচুয়েশনটা কিন্তু, আমি এটা পিওরলি আপনি ভাবতে পারেন যে আমি পশ্চিমবঙ্গের ব্যাপারটা বেশি কেন্দ্রিক বলছি আজকে। ভারতের দেখা উচিত, নিশ্চয়ই ভারতের দেখা উচিত, এবং ভারতের দেখা উচিত তো আমি ভারতের দেখবো, ভারতের পক্ষে দেখবো। কিন্তু দীর্ঘদিন ধরে আমি যদি একটা জিনিস দেখি, যে এতগুলো যোজনা চলছে, এটা কেন্দ্র রাজ্য উভয় সরকারের দোষ। তারা সমন্বয় করে পশ্চিমবঙ্গে এই যোজনা, কেন পশ্চিমবঙ্গবাসী কেন্দ্রীয় যোজনা থেকে কেন বঞ্চিত হবে? পশ্চিমবঙ্গবাসী রাজ্য যোজনাও যেমন প্রাপ্য, তাদের কেন্দ্রের যোজনাও প্রাপ্য। কিন্তু রাজ্য সরকার যেমন কিছু কিছু ক্যাম্প করছে, তাদের দুয়ারে পৌঁছে দিচ্ছে যোজনা, কেন্দ্র সরকারেরও তো করা উচিত। যে রাজ্যগুলো পিছিয়ে আছে, যোজনা উপভোক্তা কম, যোজনার সুযোগ নেওয়া কম, সুযোগ কম নিচ্ছে। আজকে জল জীবন, জল মিশন, জল মিশন যেটা আছে, যে সেই প্রকল্পে অন্যান্য রাজ্যের কাজ এত এগিয়ে গেছে, পশ্চিমবঙ্গের কাজ এগোয়নি। তো সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটাও তো দেখা দরকার। আর বাজেটে আমি স্পষ্ট বলছি যে বাজেটে এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা বেশি। আমি অনেক ইকোনমিস্টের কাছে কথা বললাম, ধোঁয়াশা বেশি, সম্পূর্ণ বাজেটটা আসতে দিন, বিলটা আসতে দিন, তারপর হয়তো অনেকটা ক্লিয়ার হবে। কিন্তু আমি যেটা দেখে হতাশ হচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের আঙ্গিকে অন্তত কিছু জীবনদায়ী ওষুধ, শুধুমাত্র ক্যান্সার আর জটিল রোগ নয়, ডায়াবেটিসের ওষুধের দাম, কার্ডিয়াক ওষুধের দাম, হাইপার টেনশনের ওষুধের দামের কমা উচিত ছিল, এবং জব জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, এইটার দিকে দেখা উচিত ছিল, এবং গভর্নমেন্ট সেক্টর গুলোতে যে কত আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারবো সেটা দেখা উচিত ছিল। তার কারণ এখন এমপ্লয়মেন্টের, গভর্নমেন্টের চাকরিটা হয়ে গেছে দুঃস্বপ্ন। তবে একটা জিনিস আমি বলবো, যে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হিসাবে একটা জিনিস বলবো, আমি খুব খুশি হয়েছি
এই প্রথম কোন সরকার গিগ ওয়ার্কারদের জন্য ভাবলো। এটাতে আমি আমাদের বিজেএমসির তরফ থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছি যে গিগ ওয়ার্কার যারা মানে ডেলিভারি বয় থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল সব জায়গায়, আজকে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, কন্ট্রাকচুয়ালে যায়। এবং বড় বড় ই কমার্স সংস্থা থেকে আরম্ভ করে আমরা সুইগি, জোম্যাটো, উবের উবের সবাই এরা অন্য ধরনের গিগ ওয়ার্কার্স এর মধ্যে পড়ে যাচ্ছে। এই গিগ ওয়ার্কার্সদের জন্য যেটা ভেবেছে সেটা খুব ভালো ভেবেছে, তবে সেটা যাতে প্রকল্পতেই সীমাবদ্ধ না থাকে, সেটা যাতে ইমপ্লিমেন্টেশন হয় সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই সরকারের আছে। এইটা আমি বলতে চাই। তো বাজেট মোটের ওপর চাকুরিজীবীদের জন্য ভালো হয়েছে, স্যালারিড এমপ্লয়ীদের জন্য ভালো হয়েছে, কিন্তু ওভারঅল বাজেটে ইকোনমি কতটা গ্রোথ হবে, ইনফ্লেশন কতটা কম হবে, বেকারত্ব কতটা কম হবে, সেটার আমি কোনো কিছু দিশা দেখতে পাচ্ছি। চট্টোপাধ্যায়ের কাছে যাব, স্বরূপবাবুর কাছে যাব, যে স্বরূপবাবু অনেকগুলো প্রশ্ন উদযাপন করেছিলেন। একেবারে শেষের মুহূর্তে এসে স্বরূপবাবু যে প্রসঙ্গ হলো, রাজাগোপাল ধরবাবু যেটা বললেন যে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি, বিরোধিতা থাকতেই পারে, আশা থাকতে পারে, কিন্তু যে স্বপ্নটা আগে আমাদের ভারতবর্ষের মানুষ হয়তো দেখতো না, আজকে সেটা দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা একটা শেষ করলেন তিনি, বলুন। দেখুন, হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো, আর স্বপ্নটা রূপায়ণ করা তার থেকে আরো ভালো জিনিস। তার কারণ হচ্ছে যে আমরা সত্যিকারেরই আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি। যেমন আমরা 100 স্মার্ট সিটিরও স্বপ্ন দেখেছিলাম, যেটা রূপায়ণ হয়নি। তো এইগুলো ব্যাপার, হ্যাঁ নিশ্চয়ই নীতিন গাডকারির ডিপার্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে রোড আমাদের অনেক ভালো হয়েছে, কিন্তু রেলের যে ইনফ্রাস্ট্রাকচার শুধু কিছু হাই স্পিড ট্রেন ছাড়া আমরা দেখিনি। সেগুলো নিয়ে পরে আলোচনা, সময় এখন স্বল্প, সুতরাং সেটা আলোচনা করছি না। কিন্তু যেটা প্রধান জিনিস হচ্ছে, যেটা সবাই সবার বক্তব্য, যে এই যে সবাই বিজনেস করবে, দেশের সবাই 130 কোটির দেশ, এর মধ্যে আপনারা ব্যবসা করবে কত কোটি মানুষ চান, যে এইটা দেখার দরকার। ব্যবসা করবে, খেতি করবে, সব করবে, কৃষকের আত্মহত্যা বললে হয় না। আর ড্রাগসে একটা জিনিস রাজাবাবু বললেন যে বাইরে থেকে যেগুলো আসছে ইম্পোর্ট ডিউটি কমিয়েছে, কিন্তু না, আমি একটা ও ড্রাগস দেখাতে দেখাতে চাই, হিউম্যান ইনসুলিন এইটুকু প্যাকেট দাম হচ্ছে 700 টাকা। এটা মাত্র একটা পেশেন্টের 10 দিন চলে। এর ওপর কোনো ইম্পোর্ট ডিউটি কমানো হয়নি, ভারতে ম্যানুফ্যাকচারিং হয় না, হাঙ্গেরি থেকে আসে। এই যে জিনিসগুলো ভারত সরকারের উচিত, আমার মনে হয় না যে সরকারের নীতি নির্ধারণে শুধুমাত্র একটি দুটি পয়েন্টকে ফোকাস করছেন, বাকি পয়েন্টকে ভুলে যাচ্ছেন, সেটা চলবে না। আরেকটা কথা যেটা অরিন্দম বলছিল যে বাংলাদেশ বর্ডার নিয়ে, বাংলাদেশকে আমরা সাহায্য অনুদান একই রাখছি। বাংলাদেশ আমাদের গালাগালি করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। ভারত বিরোধিতা, ভারতের ওপর যত রকম ক্ষতি করা যায় ওটা তারা চেষ্টা করছে, অথচ আমরা অনুদান কেন রাখবো? আমাদের ট্যাক্সের টাকাতেই তো সেই অনুদানটা যাচ্ছে। যে আমাকে রাত দিন বাবা মা তুলে গালাগালি করছে আমাদের করের টাকায়, তাকে অনুদান আমি কেন দেব? তার চেয়ে তো আমার বর্ডার সিকিউর করার আমি দেখবো। আমি যদি ওই টাকাটাই আজকে বর্ডার সিকিউর, বিএসএফ এর, সিআরপিএফ এর বাড়াতাম, তাহলে তো আমরা উন্নতি করতে পারতাম। আমি অন্য দেশগুলোকে সাহায্য করা নিয়ে কিছু বলছি না, নেপালকে সাহায্য আরো বাড়াক, ক্ষতি নেই। যে যারা আমাদের বন্ধু দেশ সাহায্য বাড়াক, আমেরিকাও সেটা করে, যে বন্ধু দেশকে সাহায্য বাড়ায়, শত্রু দেশকে কিন্তু সাহায্য কমিয়ে দেয়। এইটা কিন্তু দেখা উচিত যে বন্ধু দেশকে আমরা সাহায্য বাড়াবো, সেখানে আবার কোনো বন্ধু সরকার এলে যদি হাসিনা ব্যাক করে, আমরা কেন সাহায্য বাড়াবো না? কিন্তু শত্রু দেশকে আমরা অনুদান একই রেখে দেব। ভারত বিরোধী কার্যকলাপ, জঙ্গি তৈরি করার জন্য আমি অনুদান দেব তাদেরকে, সেই টাকাটা ঘোরপথে জঙ্গি তৈরি করবে, ভারতের ক্ষতি করবে, এটা আমি একদমই পছন্দ করি না। হ্যাঁ, স্বাগত আমি জানাই আইআইটিতে সিট বাড়ানো, মেডিকেলে সিট বাড়ানো, রিসার্চের ইনস্টিটিউট গুলোতে ফেলো স্কলারশিপ, এবং এগুলোকে দেখা উচিত সরকারের, এই জিনিসগুলোকে করা উচিত। কিন্তু চাকরি আর ইনফ্রাস্ট্রাকচার আলীবাবু যদিও বললেন, কিন্তু এবারের বাজেটে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সোকল্ড সে কিছু বলা হয়নি। অর্থমন্ত্রীর 1 ঘন্টার বক্তব্য, এর আগের বাজেট গুলোর উনি ব্যাখ্যাটা দিলেন। তো যাই হোক, এইটাই হচ্ছে মোদ্দা কথা, যে আমাদের সমস্ত জিনিসটা দেখে এগোতে হবে। নিশ্চয়ই স্বপ্ন দেখা ভালো, তবে স্বপ্নটা যাতে রূপায়ণ হয় তার জন্য ইনকাম দরকার। কোথা থেকে টাকা আসবে এবং কোথায় খরচ হবে, সেই আয় ব্যয়ের হিসেবটা আমরা এখনো পর্যন্ত পাইনি। আগামীকাল হয়তো পিডিএফটা পুরো স্টাডি করলে বুঝতে পারবো। ধন্যবাদ।